হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে নিয়েছো যে আমরা আজকে আলোচনা করব যে কবিতাটা, সেটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, যেটি জয় গোস্বামী লেখা। তার আগে বলি, আমার এই চ্যানেলে ক্লাস 10-এর অনেক ভিডিও দেওয়া রয়েছে। অদল বদল থেকে শুরু করে বিভিন্ন রকমের কবিতা আলোচনা করা রয়েছে এবং এবিটিএ টেস্ট পেপারের কিছু গত বছরের কোশ্চেন আলোচনা করা রয়েছে, এবারে প্রশ্ন বিচিত্র আলোচনা করা রয়েছে এবং বিভিন্নভাবে আমরা আলোচনা করেছি, ব্যাকরণ আলোচনা করেছি। যারা দেখনি তাদের রিকোয়েস্ট করবো প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নেওয়ার জন্য। তো চলো আজকে আমরা শুরু করি। আজকে যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান, এই যে কবিতাটি লিখেছিলেন জয় গোস্বামী। দেখো, জয় গোস্বামী হচ্ছে আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রতিভাবান কবি, যার জন্ম হচ্ছে কলকাতায় 1954 খ্রিস্টাব্দে 10ই নভেম্বর তার জন্ম। কিন্তু কলকাতায় জন্ম হলেও তিনি কিন্তু রানাঘাটে স্থানান্তরিত হয়ে যান তার ঠিক জন্মের কিছুদিন পরে। রানাঘাটে পিতামাতার সঙ্গেই তার কিন্তু শৈশব জীবন কিন্তু কাটতে থাকে এবং কবি জয় গোস্বামীর কবিতায় হাতে করি হচ্ছে তার সেই বাবার আগ্রহে। তিনি তার যে কবিতায় হাতে করি তার বাবার আগ্রহে হাতে করি হয় এবং রানাঘাটের যে প্রখ্যাত নামা রাজনৈতিক কর্মী ছিলেন তার বাবা। মাত্র 6 বছর বয়সে জয় গোস্বামী পিতৃহারা হয়ে যান এবং মায়ের তত্ত্বাবধানে তখন তার সবকিছু চলে। তিনি তার মায়ের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন এবং তার মা ছিলেন একজন স্কুলের শিক্ষিকা, লালগোপাল স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। আর এই কবির পড়াশোনা শেষ হয় কিন্তু একাদশ শ্রেণীতে। এই সময় থেকে তিনি কিন্তু কবিতা লেখা শুরু করেন এবং তার প্রথম যে বাংলা কবিতা, যার নাম হচ্ছে সিলিং ফ্যান। এই কোশ্চেনটা কিন্তু থাকে যে জয় গোস্বামী লেখা প্রথম বাংলা কবিতার নাম কি? সেটা হচ্ছে সিলিং ফ্যান, যেটা সীমান্ত সাহিত্য এবং পদক্ষেপ এবং হোম শিখা এই নামক 3টি লিটারি ম্যাগাজিনে কিন্তু প্রকাশিত হয়েছিল। আর তিনি যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দেখো, 1990 খ্রিস্টাব্দে যে কাব্যগ্রন্থটা ছিল ঘুমিয়েছে ঝাউ পাতা, এর জন্য আনন্দ পুরস্কার পেয়েছিলেন এবং 1997 খ্রিস্টাব্দে বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, এটা এই কাব্যগ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এবং 2000 খ্রিস্টাব্দে পাগলি তোমার সঙ্গে এই কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি কিন্তু পুরস্কার তিনি পেয়েছেন। আমাদের যে কবিতাটা, যেমন আমরা একটা আলোচনা করব অস্ত্রের বিরুদ্ধে গান, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে পাতার পোশাক। পুরো ভিডিও এমসিকিউ থাকে এবং এসিকিউ থাকে। তাহলে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি মূল গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে পাতার পোশাক। অন্যান্য কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন যে ক্রিসমাস, শীতের সঙ্গে, সনেট গুচ্ছ ইত্যাদি ইত্যাদি তিনি কিন্তু কবিতা লিখেছেন। শীতের সঙ্গে নয়, শীতের সনেট গুচ্ছ। এরপর এই যে কবিতাটা আমরা আলোচনা করব, সেটা আমরা টেক্সট বইতে কিন্তু এবারে প্রবেশ করব। দেখো, সেখানে রয়েছে যে কবিতাটি অস্ত্রের বিরুদ্ধে গান। আগে আমাকে জানতে হবে যে অস্ত্রের বিরুদ্ধে গান তো দূরের কথা, আগে জানতে অস্ত্র জিনিসটা কি। অস্ত্র অর্থাৎ শস্ত্র অর্থাৎ হাতিয়ার, তাই না? তাহলে হাতিয়ার দিয়ে কি করা হয়? হাতিয়ার দিয়ে কি করা হয়? সেটা অন্য কাউকে কিন্তু প্রহার করা হয়ে থাকে, তাই না? তাহলে অস্ত্রের বিরুদ্ধে গান, অস্ত্র হচ্ছে একটা হাতিয়ার যার দ্বারা অন্যকে কি করা হয়? আঘাত করা হয়ে থাকে। তবে আবার বিশেষ কাজের উদ্দেশ্যেও কিন্তু অস্ত্র ব্যবহার করি আমরা। কৃষকেরা তারা মাঠে কাজ করার জন্য কিন্তু কোদাল ব্যবহার করে, সেটাও কিন্তু এক ধরনের অস্ত্র। কিন্তু আমাদের এই যে অস্ত্র, এটি কিন্তু মানুষকে বধ করার অস্ত্র, মানুষ বধের হাতিয়ার। তাই এই অস্ত্র কিন্তু কয়েকটা জায়গা জুড়ে ক্ষণিকের জন্য, কয়েকটা মুহূর্তে অনেক মানুষকে হত্যা করে দিতে পারে, অনেক মায়ের কোল খালি করে দিতে পারে এই অস্ত্র। তাই কবি বলেছেন যে এই অস্ত্র, তার বিরুদ্ধে গান রচনা করতে। তাহলে অস্ত্র তো এই কাজটা করে, তাহলে গান কি করে? গান হচ্ছে সাধারণ মানুষের মনের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি করে, মানুষের মানবতার যে ধর্ম, মনুষ্য ধর্ম, সেটা সৃষ্টি করে থাকে। সেখানে থাকে না কোনো রক্ত, থাকে না কোনো হানাহানি, সেখানে থাকে শুধুমাত্র ভালোবাসা, মানুষের যে মানব ধর্ম। তাই কবি চেয়েছেন অস্ত্রের বিরুদ্ধে গান রচনা করতে, তাই তিনি লিখে ফেলেছেন অস্ত্রের বিরুদ্ধে গান।
প্রথম লাইনেই বলেছেন যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। তাহলে কবি বলতে চেয়েছেন যে অস্ত্রকে ফেলে দাও, অস্ত্রকে পায়ের তলায় রেখে দাও। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। তাহলে আমি এখন মানে এখানে কবি বলতে চাইছেন, আমি মানে এখানে কবি। তাহলে আমি এখন হাজার হাতে পায়ে, তিনি কি করতে চাইছেন? এগিয়ে আসছেন, সর্বসাধারণ মানুষের প্রতিনিধি হয়ে তিনি কাজ করতে চেয়েছেন, তাই তিনি এখানে এগিয়ে এসেছেন। আর ফেলো, দেখো এখানে বানানটা রয়েছে ফয়জফলা আকার লয়কার ফেলো, অর্থাৎ ফেলো এটা নয়, ফয়কার লয়কার ফেলো, কিন্তু এখানে রয়েছে ফেলো অর্থাৎ রেখে দাও। আর এই বানানটি হচ্ছে বঙ্গালী উপভাষা, তাই রয়েছে ফয়জফলা আকার লয়কার। তাহলে বঙ্গালী উপভাষার একটা উচ্চারণ যেটা সামান্য চলিত ভাষায়ও কিন্তু প্রচলিত রয়েছে। আর সর্বোপরি এই অস্ত্র ফেলো এই কথাটিকে জোর দিতে গিয়ে তিনি কিন্তু ফয়জফলা আকার কথাটি ব্যবহার করেছেন, ফেলো। আমি এখন হাজার হাতে পাই এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। তাহলে বুলেট কি না, এটা এক প্রকার ধাতব বস্তু। বুলেট হচ্ছে এক প্রকার ধাতব বস্তু যেখানে কি থাকে, টোকা থাকে, গুলি থাকে, অর্থাৎ বন্দুকের গুলি এগুলো কিন্তু থাকে, আর এগুলোকে বলা হয় বুলেট। তাই বলছেন যে হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। বর্ম কি না, আত্মরক্ষার জন্য ব্যবহৃত পোশাক, সাধারণত এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যুদ্ধক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সেই আঘাত থেকে রক্ষা করবার জন্য দেহের আবরণ বা কবচ, সেটাই হচ্ছে বর্ম। তাই বলেছেন যে গানের বর্ম আজ পড়েছি গায়ে, অর্থাৎ কবি একটা সুন্দর লাইন কিন্তু বুঝিয়েছেন, গানের বর্ম, অর্থাৎ তাহলে বর্মটা হচ্ছে সেনাবাহিনীতে ব্যবহার করা হয়, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, যে নিজের আত্মরক্ষার জন্য, যেখানে গুলি এসে লাগে না। ঠিক সেই রকম যখন যুদ্ধ চলছে, অস্ত্র নিয়ে হানাহানি চলছে, মানুষে মানুষে মারামারি চলছে, কবি তখন সেই বর্ম হিসেবে ব্যবহার করছেন ওই গানকে। তাই বলেছেন যে গানের বর্ম আজ পড়েছি গায়ে, শরীরে তিনি গানের বর্ম পড়েছেন। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। তাহলে গান কিন্তু কবি বেশি জানেন না, একটা দুটো জানেন। আর কি, আঁকড়ে ধরে সে খড়কুটো, আঁকড়ে ধরে মানে জড়িয়ে ধরে, বলছে আঁকড়ে ধরে সে খড়কুটো, অর্থাৎ শুকনো তৃণ। তাহলে কবি এখানে বলছেন যে সেটিকে আঁকড়ে ধরতে চেয়েছেন খড়কুটোর মতো, অর্থাৎ খড়কুটো তৃণ অর্থাৎ তুচ্ছাতি তুচ্ছ বস্তু, কিন্তু পতনশীল মানুষ নিজেকে বাঁচার জন্য সেই তুচ্ছাতি তুচ্ছ বস্তুকেও কিন্তু আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন। তাই কবি বলেছেন যে আমি তো গান জানি মাত্র অল্প কয়েকটা, একটা দুটো, আর এই গানের মধ্য দিয়ে তিনি বাঁচতে চেয়েছেন, সমগ্র মানবতাকে বাঁচাতে চেয়েছেন। তাই বলেছেন গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। তাহলে রক্ত মুছি শুধু গানের গায়ে, অর্থাৎ গান তো কি ধরা যায় নাকি তার গায়ে গিয়ে রক্ত মুছবে না, এখানে সেটা নয়। তাহলে কি বলেছেন যে রক্ত মুছি শুধু গানের গায়ে, অর্থাৎ যখন যুদ্ধক্ষেত্রে চলেছে, মানুষে মানুষে মারামারি চলছে, শিশু মায়ের কোল থেকে শিশুকে খালি করে দেওয়া হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, রক্ত গঙ্গা বয়ে চলেছে, আর কবি চাইছেন সেটাকে বন্ধ করতে গানের মধ্য দিয়ে। তাই কবি এই লাইনটি বলেছেন যে রক্ত মুছি, অর্থাৎ সেই মারামারি হানাহানি যুদ্ধক্ষেত্র বন্ধ করতে চেয়েছেন ওই গানের মধ্য দিয়ে। তাই কবি বলেছেন যে রক্ত মুছি শুধু গানের গায়ে। মাথায় কত শকুন বাঁচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। তাহলে মাথায় কত শকুন বাঁচিল, শকুন বাঁচিল কি না, শকুন বাঁচিল হচ্ছে একটা মাংসাশী পাখি, এরা অনেক উঁচুতে উড়ে, এদের তীক্ষ্ণ দৃষ্টি এই সমস্ত পচা যে সমস্ত জীবজন্তু ভাগাড়ে পড়ে থাকে ওইগুলাকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, অর্থাৎ তারা শিকারের অবস্থান কিন্তু বুঝতে পারে অনেক উঁচু থেকে, ওই তীক্ষ্ণ দৃষ্টিটা পর্যবেক্ষণ করে থাকে। সেই রকম আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কটু বুদ্ধি সম্পন্ন, তারা কি করে ক্ষমতা ভোগ করে তারা এগিয়ে চলেছে, অস্ত্রের দ্বারা অপরকে হত্যা করে নিজের সাম্রাজ্যকে দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, অর্থাৎ তারা মানে দাপিয়ে বেড়াচ্ছে শহর থেকে গ্রামে, এরা মানুষ শিকার করে নিজেদের স্বার্থে। তাই তাদেরকে এখানে
ওই শকুন বা চিলের সঙ্গে কবি তুলনা করেছেন, অর্থাৎ সাম্রাজ্যবাদী আগ্রাসী মনোভাব সম্পন্ন মানুষকে এখানে কবি শকুন বা চিল হিসেবে কবি তুলনা করেছেন। আর আমার শুধু একটা কোকিল, কোকিল হচ্ছে একটা মানে সুকণ্ঠী ময়ূর সুন্দরীর প্রতীক। এর মিষ্টি কণ্ঠ, যার কণ্ঠে মানুষের মন প্রাণ জুড়িয়ে যায়, তাই কবি এখানে কোকিলের প্রসঙ্গ এনেছেন ওই শকুন বা চিলের প্রসঙ্গের পরবর্তী পর্যায়ে। গান বাঁধবে সহস্র উপায়ে, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, অর্থাৎ অস্ত্র রেখে দাও, অস্ত্রকে পায়ের তলায় ফেলে দাও, বর্ম খুলে দেখো, ওই সমস্ত বর্ম, ওই যে আত্মরক্ষার পোশাক সেটা খুলে দেখো, আদুর গা অর্থাৎ খালি গায়ে। গান দাঁড়ালো ঋষি বালক, অর্থাৎ এখানে গানকে ঋষি বালকের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই বলেছেন গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূরের পালক, অর্থাৎ ময়ূরের পাখনা ডানা, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। এইটা হচ্ছে মূল কবিতার কিন্তু বিষয়বস্তু। এখানকার যে কবিতা যে আমরা আলোচনা করলাম, এখানে দেখো স্তবক রয়েছে কিন্তু 3টি, তাহলে কবিতাটি 3টি স্তবকে বিভক্ত রয়েছে। যদি আসে স্তবকের সংখ্যা কয়টি, তাহলে তোমরা সেটা লিখতে পারবে যে স্তবকের সংখ্যা হচ্ছে 3টি, এবং এখানে মোট চরণ হচ্ছে 18টি। এবং এই যে অস্ত্র, অস্ত্র শব্দটি রয়েছে কতবার আর গান শব্দটি রয়েছে কতবার, তাহলে অস্ত্র এই শব্দটা রয়েছে কিন্তু 6 বার। তাহলে অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাংশে অস্ত্র শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? 6 বার। এবং গান শব্দটি রয়েছে কিন্তু 7 বার। এবং আমরা আলোচনা করব পরবর্তী পর্যায়ে এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করলাম শুধুমাত্র অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির সারমর্ম, যে কবি এই অস্ত্রের বিরুদ্ধে গান বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা কি ধরনের ভিডিও চাইছো, এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন এসেছো তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে এই পরিবারের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো নতুন সেই ভিডিও যখন নিয়ে আসবো সেই সময় তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আজকে এইখানে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যখনই ভিডিওটা আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে।